আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। অল্প একটু টেনশন রিলিফ করানোর জন্যই আসা, এবং আমি আদৌ জানি না যে তোমরা কতটুকু টেনশন থেকে মুক্ত হবা আমার কথাগুলো শোনার পর। তোমরা জানো যে আমি বায়োলজির অ্যাসাইনমেন্ট তোমাদের 26 তারিখ দেওয়া হয়েছিল, তাই না? তো 26 তারিখ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। আমি পরের দিন 27 তারিখ টপিকটার উপর একটু আলোচনা করেছি, পাশাপাশি অ্যাকচুয়ালি কিভাবে ওই যে টস করতে হয় সেটা নিয়েও কথা বলেছি। এখন একটা নতুন সমস্যা দেখা গিয়েছে। সমস্যাটা আমার কাছে এ কারণেই মনে হলো, আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে কেউ কেউ পাঠিয়েছে তাদের অ্যাসাইনমেন্টটা, তারা লিখে পাঠিয়েছে। আবার কেউ কেউ আমাদের পাবলিক গ্রুপে, যে গ্রুপ থেকে আমি লাইভে আছি এখন, সেই গ্রুপেও পোস্ট করেছে, তোমরা দেখেছো। আচ্ছা, ভালো কথা। তো দুই ধরনের না, অনেক ধরনেরই আনসার আছে। এখন বেশি প্রবলেম হচ্ছে যে ভাই আসলে কতটুকু লিখবো। তোমরা এখানে অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাসাইনমেন্ট বুঝেছে, নিজে নিজে করছেও, কাজটা নিজে নিজে করছেও, বাট প্রবলেম কি হচ্ছে, কতটুকু লিখবো সেটা বুঝতে পারছে না। এবং যেহেতু বায়োলজি সেকেন্ড উইকের অ্যাসাইনমেন্ট, ফার্স্ট উইকে নাই, এখনো সময় আছে, এবং আমার বিশ্বাস যে 80% স্টুডেন্ট না হোক 60-70% স্টুডেন্ট এখনো ফাইনাল লেখাটা লেখেনি, কারণ তার যেহেতু হাতে সময় আছে এবং এই ফাইনাল লেখাটা সে আরও পরে লিখবে। এবং এটাই উচিত যে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন জায়গা থেকে যদি অ্যাসাইনমেন্ট তোমরা পেয়ে থাকো, তোমাদের এটাই উচিত কয়েকটা অ্যাসাইনমেন্ট একসাথে করে তুমি তোমার মতো করে যেটা বেস্ট হয় সেটাই লিখবা, কারণ এই অ্যাসাইনমেন্টের মার্কস কিন্তু তোমার ফাইনালে যোগ হতে পারে। তাই এখানে তো অবশ্যই হেলাফেলা করা যাবে না। এখন আসো আসলে কতটুকু লিখতে হবে। সো এটা আনসার দেওয়ার আগে আমি তোমাদের কাছ থেকে আরও 30 সেকেন্ড সময় চেয়ে নিব। আমি একটু আমার একটা গ্রুপে এটা শেয়ার করে নিই এবং আমি ওই ফোনটা নিয়ে আসি, বিকজ প্রশ্নটা ওই ফোনে আছে, এই ফোনে নাই। সো তোমরা একটু কমেন্ট করতে থাকো আরও কোনো কিছু জানতে চাও কিনা, এই প্রশ্নটা বাদে আমি আসছি। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে পাইছি আমার ফোন যেটার মধ্যে প্রশ্নটা আছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলি। প্রথম আমি দুই ধরনের প্রশ্নের আনসার দিব। একটা হচ্ছে যে ভাইয়া প্রশ্নটা লিখতে হবে কিনা। আই মিন কোনো কোনো কলেজে বলা হয়েছে যে তোমরা প্রশ্নটা লিখবা এবং এটা লেখা উচিত। এখন অনেকেই প্রশ্ন মানে ভেবে বসেছে এই পুরো জিনিসটা মানে বুঝতে পেরেছো, এই 2 পৃষ্ঠায় যা কিছু লেখা আছে সেটা ভেবে বসেছে। তো এই 2 পৃষ্ঠার সবকিছু যদি তুমি লেখো, উত্তর কখন লিখবা, কি করবা? আসলে ভাইয়া প্রশ্ন মানে কি, আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাতে পারছি না, ওরকম প্রযুক্তি আমার কাছে নাই। তোমরা যেহেতু প্রশ্নটা জানো, এখানে শুরুতে যে কলামটা আছে সেখানে বলা আছে অ্যাসাইনমেন্ট নম্বর 1, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন। আর তারপরে বলা আছে অ্যাসাইনমেন্ট, খুব মনোযোগ, আমার একটু সর্দি করছে। তারপরে কিন্তু কলামে হেডিংটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, মানে এটাই হচ্ছে তোমার প্রশ্ন। কিসের অ্যাসাইনমেন্ট, এটাই হচ্ছে সেই বিষয়টা।
বুঝতে পারছো? তো সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে মিওসিস বিভাজনের সময় ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তনের মডেল বিশ্লেষণ। এটাই হচ্ছে তোমার প্রশ্ন। তুমি অ্যাসাইনমেন্ট অবশ্যই নম্বর দিবা, কোন অধ্যায়ের সেটাও লিখবা, এবং এই অ্যাসাইনমেন্ট যেটা সেটা লিখবা। তাহলে প্রশ্ন যাদের কলেজে লিখতে বলেছে, প্রশ্ন না লিখলেও হয়, কারণ তোমরা পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখো না, সরাসরি উত্তর লেখো। প্রশ্ন না লিখলেও হয়, আমার জ্ঞানে যেটা বলে, ঠিক আছে? কিন্তু যদি তোমরা প্রশ্ন লেখো তাহলে কি লিখবা? ওই প্রশ্নের নাম্বার তো দিতে হবে, কারণ উত্তর লিখলেও তো তুমি নাম্বার দাও, এটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট, সেই 1 নাম্বার দিবা, ঠিক আছে? কোন অধ্যায় সেটাও লিখতে পারো। কোড মোড যেগুলো কভার পেজ নিয়ে আমি কোনো কথা বলছি না। তাহলে আমি বলছি প্রশ্ন কোনটা এখানে? এখানে প্রশ্ন হচ্ছে অ্যাসাইনমেন্ট, যেটা 2 নাম্বার কলাম, মিওসিস বিভাজনের সময় ব্লা 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 যেটা আছে। কেননা 3 নাম্বার কলামে আছে শিখন ফল, মানে এই অ্যাসাইনমেন্টটা কইরা তুমি কি শিখবা? ওরে ভাই, তুমি কি শিখবা এটা বলছে, এটা কি কোনো প্রশ্ন? হ্যাঁ, এটা করে তুমি কি শিখবা সেটা বলছে, এটা তো প্রশ্ন না। এটা কেন তুমি লিখবা? তাহলে এটা কখনোই লিখবা না। এরপরে আছে নির্দেশনা, কিভাবে অ্যাসাইনমেন্টটা করতে হবে তোমাকে একটু বলে দিছে, তোমাকে হিন্টস দিছে, ক্লু দিছে। এটা তো প্রশ্ন না, এটা একটা হিন্টস, এটা একটা ক্লু যে তুমি এইভাবে অ্যাসাইনমেন্টটা করবা, তোমাকে হেল্প করার জন্য এরকম একটা উদ্দীপক টাইপের কিছু একটা দিয়েছে। সো এটা তো প্রশ্ন না, ঠিক আছে? আর এর পরের কলামে আছে মূল্যায়ন। মূল্যায়নটা কি? টিচার, তোমরা যখন অ্যাসাইনমেন্টটা জমা দিবা, টিচার কিভাবে অ্যাসাইনমেন্টটাকে মূল্যায়ন করবে, এটা মূলত টিচারদের জন্য, এবং ডেফিনেটলি এটা তোমাদের জন্য। কারণ যেহেতু এখানে বলাই আছে এই কাজ করলে তুমি 4 পাবা, যদি না করো তাহলে 3, না হলে 2, না হলে 1 পাবা। অর্থাৎ তুমি 1 পাবা না 2 পাবা না 3 পাবা না 4 পাবা, এটা তুমি আগে থেকেই বুঝতে পারছো যে কোন কাজটা করলে তুমি 4 পাবে, কোনটা করলে তুমি 3 পাবে, কোনটা করলে 2 পাবে, কোনটা করলে 1 পাবে। এবং এই মূল্যায়ন নির্দেশনাটা দেখে টিচারও তোমার খাতাটাকে মূল্যায়ন করবে। তাহলে কিভাবে টিচার মূল্যায়ন করবে বা কোনটাতে কত মার্ক, এটা তো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ওই অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার? তাহলে তোমরা যারা প্রশ্ন লিখবে, লেখা ভালো, সেক্ষেত্রে প্রশ্নের এই নাম্বার, অ্যাসাইনমেন্ট নাম্বার দিয়ে অ্যাসাইনমেন্ট যেটুকু সেটুকু লিখবা। আশা করি বুঝতে পারছো প্রশ্নের ব্যাপারটা। এখন মেইন টপিক, হট টপিক, উত্তরে কি লিখবো। আচ্ছা, আমি একজনের দেখলাম উত্তর, সে 12 পৃষ্ঠা লিখছে। কয় পৃষ্ঠা লিখছে? 12 পৃষ্ঠা, মানে উত্তর আর কি অ্যাসাইনমেন্টের। এবং তার লেখা যথেষ্ট, খুব বড় না, খুব ফাঁকা ফাঁকা করে লেখেও না, মোটামুটি ভালোই মিডিয়াম এবং ঘিচিমিচি করেই লেখা। তাহলে বুঝোই যে নর্মালি একটু খুব পরীক্ষার হলে যখন আমরা খুব দ্রুত লিখি, ফার্স্ট লিখি, সেই হলে হয়তো আরও 4-5টা পৃষ্ঠা বেড়ে যেত। তো আমার প্রশ্ন হচ্ছে, সময় বেঁধে দেওয়া নাই দেখেই কি এত পৃষ্ঠা লিখতে হবে? আর বেশি লেখা মানেই কি মার্ক? আমার কথা কি, কিছু জায়গায় আছে অনেক বেশি লিখলে মার্ক পাবা, কিছু জায়গায় আছে অল্প লিখলেই মার্ক পাবা। সো বেশি কম এখানে ফ্যাক্ট না। তো এখানে ফ্যাক্ট হচ্ছে যা চেয়েছে আমি তাই লিখবো। সহজ কথা, যা চেয়েছে আমি তাই লিখবো। আমি কোনটুকু লিখলে মার্ক পাবো, আমি তো একটু আগেই বললাম, সেটা তো মূল্যায়ন নির্দেশনায় তোমাকেও দিয়েছে। নর্মালি পরীক্ষায় কি হয়, বোর্ড পরীক্ষাগুলোতে কি হয়, প্রশ্ন থাকে, তোমরা উত্তর দাও, আর কিভাবে এটার মূল্যায়ন হবে এই নির্দেশনাটা টিচারদের কাছে পাঠানো হয়। টিচারদের কাছে তোমরা কিন্তু জানো না কি লিখলে কত মার্ক পাবো, এটা কিন্তু তোমরা জানো না। কিন্তু এখানে তো ভাইয়া বলাই আছে তুমি কি লিখলে কত মার্ক পাবা। তাহলে আমি সেই নির্দেশনাটা তোমাদেরকে পড়ে শোনাই। আমার কাছে মনে হয় যে তোমরা আসলে তোমাদের নিজের প্রশ্ন না পড়ে তোমরা টিচারদের অপেক্ষায় সবসময় বসে থাকো। তুমি যদি তোমার নিজের প্রশ্নটা পড়তে, তুমি নিজেই জানতে আসলে কতটুকু লিখলে আমি মার্ক পাবো। আমি একটু পড়ে শোনাই, যেহেতু তোমরা পড়ো নাই। ঠিক আছে, চলো দেখি। দেখো, মূল্যায়ন নির্দেশনায় বলা আছে, আমি একটু কি তোমাদের একটু দেখাই, আমার স্পষ্ট একটু, আমি জানি না তোমরা কিছু দেখতে পাবা কিনা। এই যে ভাইয়া, আমি এইটা এখন পড়ছি, কে জানি কল দেয়, আমি এইটা পড়ছি। এখানে দেখো ভাইয়া, ক আছে, খ আছে, গ আছে, আমি এইটা পড়ছি। আশা করি তোমাদের কাছে এটা আছে। আচ্ছা, কে যে ফোন দিচ্ছে, আচ্ছা থাক, আমি ক্লাসটা শেষ করি। ওকে, ক নাম্বারে বলা আছে অ্যাসাইনমেন্টের ছকে, খুব খেয়াল, অ্যাসাইনমেন্টের ছকে
তার মানে অ্যাসাইনমেন্টের একটা ছক দেওয়া আছে, কোনটা আমি সেটাও একটু পর দেখাচ্ছি। অ্যাসাইনমেন্টের ছকে রাউন্ড 1 ও 2 এর 4টি ঘর পূরণ করা, তার মানে অবশ্যই এই অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাসাইনমেন্টের একটা ছক আছে, সেখানে রাউন্ড 1 আর 2 এর জন্য 4টা ঘর আছে। তোমরা কি দেখেছো? সেই 4টা ঘর পূরণ করা সেটাই হচ্ছে নির্দেশনা এবং ক নাম্বার। এবার মার্কের ব্যাপারে আসি। তুমি 4-এ 4 কখন পাবে? বলেছে 4টি ঘর গ্রহণযোগ্যভাবে পূরণ করতে পারা, তার মানে কোন স্টুডেন্ট যদি অ্যাসাইনমেন্টের যে ছক দেওয়া হয়েছে সেই ছকের রাউন্ড 1 এবং 2 এ যে 4টা ঘর আছে সেই 4টা ঘর যদি গ্রহণযোগ্যভাবে পূরণ করতে পারে তাহলে সে 4-এ 4 পাবে। চল আমি অ্যাসাইনমেন্টের ছক তোদেরকে দেখাই, চলো তোমাদেরকে দেখাই, চলো এই যে দেখো, দেখেন আমি জানি না তোমরা আসলে কতটুকু দেখতে পাচ্ছ, কতটুকু দেখতে পাচ্ছ আমি আসলে জানি না। এই যে দেখো, এই যে দেখো, আমি আসলে বুঝতেও পারছি না। এই যে তোমরা জানো ভাইয়া অ্যাসাইনমেন্টের ছক, এই যে অ্যাসাইনমেন্টের ছক, এখানে রাউন্ড 1 থেকে 4 আছে। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, হায় আল্লাহ, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ ভাইয়া, এখানে দেখো রাউন্ড 1 আর 2, আমি একটু আরেকটু টেনে আনি, লক্ষ্য করো ভাইয়া, এই যে দেখছো ভাইয়া রাউন্ড 1 আর 2 এর এই যে 1 2 3 4 কয়টা ছক? এই যে 4টা ছক। তার মানে কোন স্টুডেন্ট যদি এই 4টা ছক ভালোভাবে পূরণ করতে পারে, এই 4টা ছক ভালোভাবে পূরণ করতে পারে তাহলে সে 4 পাবে। এবং এইটা হচ্ছে ক নাম্বার, এটা কিন্তু ক নাম্বার, বলো এটা কি ক নাম্বার। তাহলে ভাইয়া তুমি শুধুমাত্র এই 4টা ছক পূরণ করবা, তুমি 4 পাবা, এটাই হচ্ছে আমার কথা। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে সুন্দরভাবে লিখতে হবে, যেহেতু মূল্যায়ন নির্দেশনায় ক আছে তাহলে তোমাকে লিখতে হবে ক, সেটা যদি অ্যাসাইনমেন্ট 1 হয় তাহলে অ্যাসাইনমেন্ট 1 তো আগেই হয়তো বা হেডলাইন দিছো, তাহলে সেখানে হেডলাইন থাকলো অ্যাসাইনমেন্ট 1, হ্যাঁ হেডলাইন থাকলো, তারপরে তুমি লিখলে ক নং অথবা ক এর উত্তর, ক এর উত্তর। তাহলে ক এর উত্তর কি? ক এর উত্তর হচ্ছে অ্যাসাইনমেন্ট ছক। আরে বাবা তোমাদের তো ছক দিছে যে এইটাই তোমার অ্যাসাইনমেন্টের ছক, অন্য কিছু না তো। তাহলে সেই ছকের 4টা ঘর পূরণ করতে হবে, তুমি 4 পাবা। তাহলে তুমি যদি শুধু এই 4টা ঘর পূরণ করো তুমি 4 পাবা, আর কেউ যদি 10 পৃষ্ঠা লেখে সেও 4 পাবে, কারণ তার আর বাদ বাকি কোনো কিছুরই ভ্যালু নাই। হ্যাঁ তুমি কি টস করছো, টস করে হেড পাইছো, এ লিখে তোমার লাভ কি ভাইয়া? তুমি হেড পাইছো না কি পাইছো তুমি সেটা লিখবা, তোমার তো কি পাইছো সেটা তো ডেসক্রাইব করতে বলেনি, বা সেইটার উপর তো আলাদা কোনো মার্কসও নাই, বুঝছো না কেন? বুঝতে হবে তো। তো ক নাম্বারের উত্তরে ইলেকট্রিসিটি চলে গেল মনে হয়, যেহেতু ওয়াইফাই আছে আইপিএস এর সাথে, তাহলে ক্লাস মনে হয় চলছে। ভাইয়া একটু ফোনটা ধরি, কে যে? আসসালামু আলাইকুম। আসসালাম, আমি একটু কয়েক মিনিট সময় চাচ্ছি, আমি ক্লাস নিচ্ছি তো। ফাহাদ বলছি, আমি আপনাকে ব্যাক করছি ক্লাস শেষ করে। আচ্ছা সরি ভাই। তাহলে 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 চলো, তাহলে তোমাকে লিখতে হবে ক এর উত্তর, এবং ক এর উত্তরের পর তোমাকে অ্যাসাইনমেন্টের যে ছক, ক নাম্বারে বলছে রাউন্ড 1 আর 2, তার মানে এই যে প্রথম যে ছক, এই ছকটা কি সেই ছকটা তোমাকে লিখতে হবে, কারণ দিয়েই দিছে অ্যাসাইনমেন্টের ছক, আর তুমি এর উপর কি টস করলা, ওরে খোদা। আমি আসলে মানে আমার কিছু বলার নাই, কারণ আমার কথা তুমি এগুলো যাই লেখো, টিচার এগুলো দেখে তো তোমাকে মার্ক দিবে না, এগুলোর উপর কোনো মার্ক আছে? তুমি এগুলো সব লিখছো, অ্যাসাইনমেন্টের ছক পূরণই করো নাই, তুমি 0 পাবা। অ্যাসাইনমেন্টের একটা ছক ভালোভাবে পূরণ করছো 1 পাবা, 2টা 2 পাবা, 3টা 3 পাবা, 4টা 4 পাবা। দ্যাটস মানে ভেরি সিম্পল, ঠিক আছে ভাইয়া? তাহলে এই যে অ্যাসাইনমেন্টের ছক সেখানে এমন আছে সেটাই লিখতে হবে, যা আছে তাই লিখতে হবে সুন্দর কইরা। ক্রসিং ওভার ব্যতীত মিওসিস, আমার লেখা খুব বাজে,
কি ঘটে। অবশ্য আমি যখন ভালো করে লিখি একটু বোঝা যায়, এখন ভালো করে লিখতে ইচ্ছে করছে না। ওকে, তারপরে কি বলছে, এই এখানে লিখছে রাউন্ড 1, তুমিও সেটাই লিখবা রাউন্ড 1, ঠিক আছে। এখানে লিখছে রাউন্ড 2, সেটাই লিখবা। তারপরে লিখছে এখানে একটা টার্ন আছে এরকম, রাইট, এখানে একটা টার্ন আছে। ওকে, তারপরে লিখছে এরকম যে বাবার থেকে আসা বৈশিষ্ট্য সমূহ। এখন এই বৈশিষ্ট্য সমূহ এখানে এক লাইনে আছে, তুমি এক লাইনে লিখতে পারো, কিন্তু এই পাশে তো তোমার জায়গা কমে যাবে ভাই। সো এতটুকু তো কমন সেন্স আছে। অনেকে এও প্রশ্ন করে বলে, ভাইয়া বাবার থেকে আসা বৈশিষ্ট্য সমূহ তো এক লাইনেই আছে, আমি কি 2 লাইনে লিখবো? মানে হাউ ফানি, এটা কি, আমি কি বুঝলাম না কিছু। হ্যাঁ, আসা বৈশিষ্ট্য সমূহ লিখছ, তাহলে আমি এই যে এখানে একটা দাগ দিই। ওইভাবে এখানে মায়ের কাছে আসা বৈশিষ্ট্য সমূহ, আমার আর ধৈর্য কুলাচ্ছে না। আবার এখানে বাবাই তো, তাই না? হ্যাঁ, বাবার কাছে আসা বৈশিষ্ট্য সমূহ, মায়ের কাছে থেকে আসা বৈশিষ্ট্য সমূহ, এভাবে লিখবা। এখন কথা হচ্ছে ভাইয়া, ওই তোমরা টসমস কেমনে করে শিখাইছিলাম, এইখানে তোমাদেরকে 4টা করে বৈশিষ্ট্য লিখতে হবে। আরে ভাই, এই 4টা বৈশিষ্ট্য তোমার হাতের লেখা বড়, বা তুমি এক লাইনে লিখতে পারছো না। অনেকেই ভাবে ভাইয়া এখানে তো একটা চিকন ছক, ভাইয়া এরকম চিকন ছক, তাহলে আমি যদি ভাইয়া এখানে এরকম করে 1 2 3 4 করে লিখি, তাহলে তো বড় ছক হয়ে যাবে। তাহলে কি হবে, মানে কত কনফিউশন তোমাদের। ভাই তুমি যদি আগে থেকেই জানো যে তোমার এরকম করে 4টা ঘর লাগবে, তাহলে তুমি ওইভাবে ছকটাকে একটু বড় করবা। ছক তো ছকই, কিন্তু এর ভেতরটা তো টাইপের ফন্টের উপর ভিত্তি করে তোমার হাতের লেখা এটার ফন্ট তো এক হবে না, যে কোনো কিছু হইতে পারে। তবে ভালো হচ্ছে 1 2 3 4 করে লেখা। তাহলে 1 2 3 4 করে যদি তুমি লেখো, তাহলে অবশ্যই তুমি এটাকে আরো বড় করে দিবা। আমার কথা বুঝছো? তো আমি যেহেতু সবকিছু লিখবো না, তার মানে মনে করো এখানে তুমি 4টা বৈশিষ্ট্য লিখে ফেলছো, 1 2 3 4। এই যে এইভাবে যদি তুমি 4টা করে বৈশিষ্ট্য লিখা, এই যে 1 2 3 4, এই 4টা ছক পূরণ করো, এইটার উপর ডিপেন্ড করে টিচার তোমাকে দিবে 4। তাহলে এর আগে তুমি হেড পাইছো না, মাথা পাইছো না, লেন্স পাইছো, সেটার উপর তুমি কোনো মার্ক পাবো না। এখন তুমি যদি মনে করো লিখবা, লেখো, নো প্রবলেম, তাই না? কারণ আমরা যখন খাতা কাটি, যেমন এই যে রাজশাহী মেডিকেলে কার্ড ফাইনাল হলো, ওদের খাতা কাটছি। সো যে প্রশ্ন চেয়েছে আমরা সবসময় খুঁজি আমি ওটা পাচ্ছি কিনা। আমি হয়তো বা তোমাদের কলেজের স্কুলের খাতা কাটি না, কিন্তু মেডিকেলের স্টুডেন্টদের তো খাতা কাটি। তো যে প্রশ্নটা কি বলো, যে প্রশ্নটা চেয়েছে সেইটার উত্তর আছে কিনা আমি এটা খুঁজি। তুমি হাজিবাজি কি লিখছো দেখার দরকার নাই তো, ঠিক আছে? অনেকে আছে হুদাই চিত্র লাগে না, চিত্র দিয়ে দিচ্ছে। তুমি চিত্র দিছো, ভালো কথা, ওটার জন্য তোমার আমি খাতির করবো না। তো আমার উত্তর যেটা সেইটা আছে কিনা। সো অ্যাসাইনমেন্টের টিচারও এ কাজই করবে। তুমি কি লেখো বাবা জানি না, তুমি ঘর 4টা ঠিকঠাক পূরণ করছো কি না, ঠিক আছে? পূরণ করছো 4। একইভাবে এরপরে যে কাজটা করবা সুন্দরভাবে, এর ঠিক নিচে ক্ষয়ের উত্তর, রাউন্ড 3 রাউন্ড 4 ক্রসিং ওভার সহ না কি জানি আছে সেটা। এবার এই 4টা ঘর যদি পূরণ করো, অ্যাগেইন you got the 4 marks, তাহলে you will get the 4 marks। তাহলে 4 এবং 4 কত হয়, 8 হয়। তুমি 8 পেয়ে গেছো, এবং এই 8 পাওয়া খুব সহজ। তোমাদের এখন প্রবলেম হচ্ছে গ নাম্বারটা নিয়ে, যে ভাই গ নাম্বারে কি লিখবো। একটা কথা বলে রাখি, গ নাম্বারে কি লিখবো সেটাও এখানে বলা আছে, আমি সেটাও একটু হালকা টাচ দিয়ে দিব আজকে। এবং এইটা সবারই ভেরিয়েশন হবে, এক একজন এক এক মতো লিখবে, কপি কখনোই করবে না। এবং তোমরা মনে হয় একটা ঘোষণা শুনেছো, হুবহু যদি এরকম কপি একই রকম লেখা পায়, মানে একই রকম ধরনের লেখা তো হাতের লেখা তো আর এক হবে না, কন্টেন্ট গুলো যদি সেম হয় এবং টিচার যদি ধরতে পারে, তাহলে ওই অ্যাসাইনমেন্টই বাতিল। মেবি তোমরা জানো। তো এই কারণে তুমি বুঝে তোমার মতো করে লিখবা, কারোটা দেখবা না। তোমার মতো করে লিখলে এই দুনিয়ার কারোর সাথে কারো মিলবে না, এটাই ফ্যাক্ট, তাই না? এটা তো কোনো নোট থেকে তুমি শিখে মুখস্থ করে লিখছো না, তুমি শুধু বুঝছো, তোমার মতো করে লিখবা। কারোর সাথেই একটা শব্দ হলেও হেরফের হবে। আর যারা চালাক তারা কয়েকটা মিলে দেখে তার মতো করে লেখে, এটাই করা উচিত। এখনকার সবাই এরকমই করছে মনে হয়। তো সেই গ নাম্বার বলার আগে ক খ নিয়ে কনফিউশন আছে কিনা, আজকের ক্লাসের পরে যদি তোমার মনে হয় কনফিউজড,
আমি ভীত, আমি আমি বিশ্বাস হচ্ছে না, তুমি ফুল লেখো, বাট এতটুকু লিখলে তুমি 4 পাবা। এখন যেহেতু তোমার মার্কস টাইম বেঁধে দেওয়া নাই, তুমি কি লিখবা সেটা তোমার ব্যাপার। কিন্তু মাঝে মধ্যে কাউকে যদি ধরো কোনো একজনকে আমি একটা প্রশ্ন করলাম, ভাইয়া তোমার বাবা কি করে, এখন সে কি করলো, ভাইয়া আগে আমার নাম কিন্তু অমুক, হ্যাঁ, সো আমি আমার বাবার এততম সন্তান, আমি এই করি, আমি এখন এই করছি, ভাই আমার বাবার নাম হচ্ছে এই, তারপর বললো বাবা কি করে। তো যখন কেউ প্রশ্ন করবে তোমার বাবা কি করে, আর তুমি অনেক কিছু আমি বলবো, তাহলে অনেক ভালো, তোমার কি মনে হয় তোমার বাবা কি করে, আর তুমি তোমার নাম 14 গোষ্ঠী বলে শেষে তোমার বাবা কি করে বললা, এই ইমপ্রেশনটা কি ভালো হবে? কখনোই না। সো স্পেসিফিক আনসার করার চেষ্টা করবা। তুমি বাসায় বসে আছো, অগাধ টাইম পাচ্ছ, নির্দিষ্ট টাইম নাই, তাই 10টা গ্রুপের অ্যাসাইনমেন্ট দেখা এ লিখছে 10 পেজ, এ লিখছে 10 পেজ, তুমি শালা 30 পেজ লিখে ফেললা, ওয়াহ, দরকার নেই, ঠিক আছে? সো ক খ নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে পারছো কিনা, বাট তারপরও কথা আমি আমার জ্ঞানে আমার মতো করেই বললাম। সো অবশ্যই কলেজের টিচার, যেহেতু এই খাতাগুলো কলেজের টিচাররা কাটবে, এই খাতাগুলো কখনোই বোর্ডের যাবে না। হ্যাঁ, যদি তোমার কাছে মনে হয় যে কলেজের টিচার তোমাকে মার্ক কম দিছে, তুমি আবেদন করতে পারো, তখন অথবা সেকেন্ড কোনো টিচারের কাছে যাবে। এই কারণে অবশ্যই তুমি কলেজের টিচার, কলেজের কি বায়োলজি টিচার নেই? অবশ্যই আছে, ওনারা কি বলে একটু শুনে দেখো, এটা একটা ভালো ওয়ে, গুড ওয়ে, যেহেতু ওনারাই খাতা কাটবে, তাই না? ওকে, তবে ব্যাপারটা এমনই হওয়া উচিত, এপাশে তুমি যাই লেখো না কেন লিখতে পারো, মার্ক পাবে এটার জন্য। সো আমি গ নাম্বার বলার আগে তোমাদের কিছু কমেন্ট করবো। সো যা কমেন্ট করতে ইচ্ছা করে তোমরা এখন করো, আমি একটু পেছনে গিয়ে, আচ্ছা পেছনে গিয়ে তো কমেন্ট করার দরকার নেই, আমি তো এখান থেকেই কমেন্ট করতে পারবো, তাই না? আমি এখানে থেকেই কমেন্ট করতে পারবো। কোথায়, আমি কি লাইভে আছি? হ্যাঁ, মিমি বলছে ব্যাখ্যা দিতে হবে কি তাইলে? আর ভাইয়া জানি না কি বলবো, সরি মিমি, আসলে আমার বলার ভাষা নাই, আমি তোমারে বলছি কি দিতে হবে। গ নাম্বার কি দিবা সেটাতে আমি আসছি, বা গ নাম্বার আসলে কি লেখা উচিত সেটা আসছি আমি। আচ্ছা, কেউ শুনছে না, সুজন বলছে আমি কিন্তু কিছু শুনছি না ভাইয়া, এমনি দেখছি, মানে কিছু শুনছি না মানে কি, শোনা যাচ্ছে না, না এমনি শুনছো না? আচ্ছা, ভালো কথা, চলে আয় গ নাম্বারটা কি। এবং আমি সরাসরি গ নাম্বার কখনোই বলবো না, আমি আবারও গ নাম্বারের কনসেপ্টটা বলবো, তোরা বানায় লিখবি, এই হচ্ছে বিষয়। এবং যাই লিখবি 4-4 দিবি টিচাররা, কারণ টিচাররা কখনো চাইবে না তাদের কলেজের স্টুডেন্টরা ফেল করুক বা খারাপ করুক, A+, হ্যাঁ, এখানে 4 তোমরা পাবাই। আর A+ তো দরকার না, বায়োলজিতে তো 100 পাওয়ার দরকার নেই। সো আগে দুইটা যদি 4-4-8 পাও, এখানে যদি 3ও পাও, 12-এর মধ্যে একটা প্রশ্নে 11 পাওয়া, রিটেনে অনেক কিছু, তাই না ভাইয়া? সো 4 পাবা, যেমনি লেখো না কেন। কিন্তু কি আসলে, চলো প্রশ্নটা পড়ি। কোথায় গেল প্রশ্নটা? দাঁড়াও, হ্যাঁ পাইছি। গ নাম্বারের নির্দেশনা, মূল্যায়ন নির্দেশনা কি বলা আছে খুব খেয়াল। ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে, তার মানে ক্রসিং ওভার হওয়া না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্যের কি পার্থক্য হয় তা উল্লেখ ও ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, 4 মার্ক পেতে গেলে কি করতে হবে? পার্থক্যের উল্লেখ করতে হবে এবং ব্যাখ্যা উভয়ই করতে হবে গ্রহণযোগ্যভাবে। এখন এখানে অনেকে কি করছে জানো, যে ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত যে বৈচিত্র্যের পার্থক্য হয়, তারা এইটা হেভি করে পার্থক্য করে লিখছে, ক্রসিং ওভার হলে এই হবে। ভাই, এখানে ক্রসিং ওভার হওয়া না হওয়া বলতে এই যে ক এবং কয়ে কি করছো, ক্রসিং ওভার না করে কিছু বৈচিত্র্য পাইছো, কিছু বৈশিষ্ট্য পাইছো। খ নাম্বারে ক্রসিং ওভার কইরা কিছু বৈশিষ্ট্য পাইছো, এবং এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে অবশ্যই একটা বৈচিত্র্য পাইছো। তাহলে এই যে কি পার্থক্য পেলা, এটাই কিন্তু লিখতে হবে।
তোমাকে বলে নাই যে ক্রসিং ওভার হইলে এই উপপর্যায়ে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার হইলে জিনগত চেঞ্জ হবে, এই হবে, বলে নাই তো। এখানে কি কি বৈশিষ্ট্যর পার্থক্য পাইছো শুধু এতটুকুই লিখতে হবে, এটাই কাজ। কিন্তু তোমরা দুনিয়ার ক্রসিং ওভার হইলেই হবে, না হইলেই হবে, কি সুন্দর একটা পার্থক্য লিখে ফেলছো, বাহ বাহ বাহ। কিন্তু এখানে লিখতে হবে কি, ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্যের কি পার্থক্য হইল। তাহলে এই পার্থক্যটা ক ক্ষয়ে তো তুমি করলা, কয়ে ক্রসিং ওভার করো নাই, ক্ষয়ে ক্রসিং ওভার করছো, তাহলে এই দুইটাতে তুমি কি পার্থক্য পাইছো সেটা লিখতে বলছে। তুমি লিখে ফেলছো তোমার বইয়ের মতো করে, তার তো একটা উদ্দীপক দিল, এই আলোকে লিখতে হবে না, ক ক্ষয়ের আলোকেই তো গটা আসছে, তাই না? তাহলে এটা একটু সতর্ক। তুমি যদি অনেক পার্থক্য লিখেও ফেলো কোনো সমস্যা নাই, বাট তোমাকে অবশ্যই লিখতে হবে যে ক্রসিং ওভার না হওয়ার ফলে এইটা ছিল, বাট ক্রসিং ওভার হওয়ার ফলে এই পার্থক্যটা চেঞ্জ হয়ে এরকম হয়েছে, এইটা দেখাইতে হবে। ওই যে বক্সে যা লিখলা ওইটা এখানে লিখে দেখাইতে হবে, এই পার্থক্য হয়েছে। এবার তুমি এক্সপ্লেইন করবা কেন হইল, এই ব্যাখ্যাটা দিবা। তারপর তুমি সেখানে লেখো যে আসলে ক্রসিং ওভার বিষয়টা কি, ক্রসিং ওভার জিনিসটা কি, ফলে এখানে যে চেঞ্জ হচ্ছে, তাহলে চেঞ্জ হলে কেন, সেই এক্সপ্লেনেশনটা আমি একটু হালকা দিই, আসলে মেইন ঘটনাটা কি সেটা তোমার ভাষায় লিখবা। তাহলে আজকে ক্লাস শেষ। এটা ক্লাস না, এটা আসলে প্যারায় নিলাম আর কি। সেটা হচ্ছে ভাইয়া খুব সিম্পল। এখানে এটা তোমার বাবা, এটা তোমার মা। বাবার আমি একটু দুইটা কালার ইউজ করি। বাবার মনে রাখো কালোটা হচ্ছে দাদা, সো বাবার এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, আর মায়ের মনে করো এই দুইটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, আমি আবার একটু এক্সপ্লেইন করি, আশা করি এবার আর কোনো গ নাম্বার লিখতে প্রবলেম হবে না। তো বাবা এই কালোটা পাইছে, এই কালোটা পাইছে দাদা থেকে, আর লালটা পাইছে দাদি থেকে। মা এই হোমোলোগাসটা পাইছে নানি থেকে, মানে আমাদের নানি, তাই না, ওনার বাবা মা চিন্তা করছি না। আর এইটা পাইছে আমাদের নানা থেকে। এই তো বিষয়। এখন এই বাবা মা থেকে তুমি হবা, মনে করো এটা তুমি। এখন তোমার মধ্যে ওই যে টচ করে বাবার এই দুইটার যে কোনো একটা আসতে পারে, এই দুইটার যে কোনো একটা আসতে পারে। তো নর্মালি কি হয়, এই দুইটা আসার আগে কিন্তু ক্রসিং ওভার হবে, কিন্তু আমরা দেখিয়েছি ধরে নেই ক্রসিং ওভার হলো না। আচ্ছা ক্রসিং ওভার হলো না, তার মানে দাদার থেকে আসা যে বৈশিষ্ট্যগুলো এখানে আছে, ক্রসিং ওভার হলে এর কিছু বৈশিষ্ট্য এখানে আসতো, এর কিছু বৈশিষ্ট্য এখানে আসতো, রাইট? সো মনে করি ক্রসিং ওভার হয়নি। তো ক্রসিং ওভার হয়নি, টস করে দাদাটাই এখানে আসলো, তাহলে তোমার মধ্যে তোমার বাবা থেকে যেটা আসছে এই দাদারটা আসছে, সরাসরি দাদারটাই আসলো। আর মায়ের এই দুইটার মধ্যে তুমি নানিরটা পাইছো, কারটা পাইছো টস করে, এটা টসের উপর ডিপেন্ড, তুমি এখানে এটা পাইতে পারো, এখানে এটা পাইতে পারো, সো আমি যে কোনো এরকম দুইটা দিলাম। তাহলে এই যে ক্রসিং ওভার হয় নাই, ফলে কি হইল দেখো, ফলে যেটা হইল যে তোমার বাবার যে হোমোলোগাস ক্রোমোজোমে দাদা থেকে যে বৈশিষ্ট্যটা আসছিল, তুমি হুবহু কিন্তু ভাইয়া ওইটাই পাইলা, তোমার মধ্যে কিন্তু কোনো স্ট্রাকচার চেঞ্জ হয়নি। তোমার বাবার মধ্যেই দাদার যে বৈশিষ্ট্যগুলো ছিল তোমার মধ্যেও কিন্তু সেটাই চলে আসলো, তোমার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। অনুরূপভাবে এই নানিরটাও হুবহু চলে আসলো। কিন্তু যদি এমন হইতো, মনে করো এটা হচ্ছে 3 নাম্বার লোকাস, মনে করো এই 3 নাম্বার লোকাস এখানে ক্রসিং ওভার হয়েছে, তাহলে ক্রসিং ওভার হয়ে লালটা এখানে চলে আসছে, কালোটা এখানে চলে আসছে। আবার মনে করো এখানে এই জায়গায় ক্রসিং ওভার হয়েছে, লালটা এখানে চলে আসছে, কালো বৈশিষ্ট্যটা এখানে চলে গেছে। ক্লিয়ার? সেভার ক্রসিং ওভার হয়েছে। তাহলে এইবার তোমার মধ্যে মনে করো আবার টস করলা, তুমি আবার কি করলা, টস করলা, টস করে ঠিক এবার দাদারটাই পাইলা, আগেরটাই লিখি, কারটা পাইছো দাদারটা, তাহলে দাদারটা কেমন, দাদারটার এই জায়গায় আছে এরকম, তাই না? এবার তুমি নানিরটাই পাইছো, সেটাই দেখালাম, তুমি কি পাইছো, নানিরটাই পাইছো, তাই না? তাহলে নানিরটা এবার কেমন, নানিরটা এরকম। তাহলে লক্ষ্য করো তো, এইবার তোমার মধ্যে কার কার বৈশিষ্ট্য আছে লক্ষ্য করো। এইবার তোমার মধ্যে এই কালো আছে, এই কালো মানে দাদারটা আছে, আবার এইখানে যেটা লাল সেটা কিন্তু দাদি, তাহলে এবার তোমার মধ্যে দাদার আছে, দাদির আছে, ঠিক আছে? আচ্ছা
এইবার তুমি কি পাইছো, এই লাল, এই লালটা কার, নানির। এবার তুমি নানির বৈশিষ্ট্য পাইছো। আবার এই লালের মধ্যে এই যে কালাটা, এই কালাটা আসছে নানা থেকে, তাহলে এই কালাটাও পাইছো তুমি, নানারও পাইছো। তাহলে এইবার তোমার মধ্যে দাদা, দাদি, নানা, নানি চারটারই আসছে। তার মানে তোমার মধ্যে কি একটা বৈচিত্র্য সৃষ্টি হবে না? কারণ তুমি একটু ডিফারেন্ট বৈশিষ্ট্য পাইছো, হবু বাবা মায়ের কারণে কিন্তু পাও নাই। তাহলে এটা কি কারণে পসিবল হয়েছে? ক্রসিং ওভারের কারণে পসিবল হয়েছে। তাহলে তোমার টস কইরা ক্রসিং ওভারে তোমার যদি সোজা চুল কোকড়া চুলের চেঞ্জ হয়, তুমি সেইটাই লিখবা ব্যাখ্যায়। যদি ক্রসিং ওভার না হইতো তাহলে আমি ডিরেক্ট ওইটাই পাইতাম, কিন্তু ক্রসিং ওভার হওয়ার কারণে আমি কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার পাইছি। দাদার আমি, নানির আমি সবগুলো পেলেও নানির চুল পাইনি, এইটা আমি আমার নানার সোজা চুলটা পাইছি। এভাবে লিখতে হবে, বুঝেন নাই? ধরেন এটা এটা এইখানে নানির কি ছিল, কোকড়া চুল ছিল। আমি জানি না কি আছে, আমি কি আছে জানি না। মনে করো এই লালটা হচ্ছে কোকড়া চুল, এই লালটা কিন্তু নানির চুল, আর নানার হচ্ছে সোজা চুল। তাহলে দেখো তো, তুমি ক্রসিং ওভার হওয়ার কারণে নানির 3টা বৈশিষ্ট্যই পাইছো, কিন্তু নানির কোকড়া চুল পাও নাই, কারণ ক্রসিং ওভার হয়ে নানির কোকড়া চুল নানার মধ্যে গেছে। ফলে এই ক্রসিং ওভার হইল বিধায় তুমি নানির বৈশিষ্ট্যগুলো পাইলা, সাথে তুমি নানার সোজা চুলের বৈশিষ্ট্যটাও পাইলা। তার মানে তোমার মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টি হলো, মানে জিনের এই পরিবর্তনটা হওয়ার কারণেই কিন্তু একটা বৈচিত্র্য কিন্তু চলে আসলো। এটাই ভাইয়া, এটাই। বুঝতে পারছো? আমি এইভাবে দেখায় কতটুকু বোঝাইতে পারলাম আমি জানি না, কিন্তু এটাই হচ্ছে লজিক। এবং এইটা লিখতে হবে মাত্র 50 থেকে 70 শব্দে। স্যার কি গুনবে 1 2 3 করে? ওভারঅল 10-12টা লাইন লিখলেই হয়, জাস্ট লিখতে হবে 4 এ 4। হ্যাঁ, 4 এ 4 কেন নয়? টিচাররা তো তোমাদের শত্রু না, শুধু সুন্দর করে লিখবা। ঠিক আছে ভাইয়া, বুঝছো? একটু কমেন্ট করো, আমি তোমাদেরকে টাটা দিব। আল্লাহ হাফিজ। তোমরা আসলে কি বুঝছো? মানে আমার এই আসরের নামাজের পর তোমাদের সাথে একটু কথা বলে একটু শান্তি পাইছো না? আরো 14টা গ্রুপে ঘুরতে হবে, এই কি লিখবো? নিজে লেখো না। ওই 8টা তো পূরণ করার জন্য আর কোথাও লাগবে না, এত টাইম নষ্ট করো না এতগুলো ইয়েতে। তুমি যে কোনো একটা জায়গায় হয়ে এখন অফ হয়ে যাও। আর যদি তোমাকে মনে হয় যে লিখতেই হবে, তোমার অ্যাসাইনমেন্ট যেদিন দিবে তার 2 দিন আগে আবার গ্রুপ খুলে চেক করে একটা লিখে দিয়ে জমা দিয়ে আসবা, শেষ। ঠিক আছে? আর যাতে এটা নিয়ে কোনো প্যারা না থাকে, কোনো প্রশ্ন না থাকে। এবং আমি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট 2 অগ্রিম দিয়ে দিছি, যদিও ওটা তোমাদের এখনো দেয়নি। আমার খুব বিশ্বাস ওটা তোমাদেরকে দিবে। আর যদি দিয়ে দেয় তাহলে তো ওইটা আবার দেখে নিও, ওটা নিয়েও প্যারা শেষ। আর যদি না দেয় তাহলে যেদিন দিবে মনে রাখো সেই দিন রাতে, আর রাতে দিলে পরের দিন সকালেই আমি ওটার উপর দিয়ে দিব ইনশাআল্লাহ। বলো, আর কোনো প্রশ্ন আছে? এখন লিখো না, বুঝছো? তুমি যদি এখন লিখো, নতুন ভাবে নতুন টিচার নতুন রকম কথা বলবে, তোমরা ঘাবড়ায় যাবা। যেদিন অ্যাসাইনমেন্ট তোমার জমা দিতে হবে তার ঠিক 1 দিন আগে লিখবা বা 2 দিন আগে লিখবা, শেষ। এখন শুধু মানুষের তো দেখো আর মজা নাও। হ্যাঁ, লেখ তোরা, ও 22 পৃষ্ঠা, তোরা পৃষ্ঠা গণার মজা নাও। এই তো, বুঝছো এবার? আল্লাহ জানে। যদি বুঝা থাকো, তোমার ফ্রেন্ডদেরকে একটু বাঁচাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, শেয়ার করে দাও যে এইটা দেখ ভাই কি বলছে, দেখ। আশা করি ভালো লাগবে। ঠিক আছে ভাইয়া। এখন যদি তোমরা আমাকে বলো ভাই একটু লিখে দেন না গ নাম্বার, নেভার। এটা তো তোমার সৃজনশীলতা, তোমার মতো করে লিখবা। এইটা আমি কেন, কেউ একজন লিখে দিলেই তো তোমরা কপি করা শুরু করবা, দরকার নাই তো। তুমি তো বুঝছো না, নিজে লেখো, এটাই তো তোমার কাজ। ঠিক আছে, অনেক ভালোবাসা, কেয়ার দিচ্ছ। হ্যাঁ, বুঝছি। এই যে সাদিয়া লিখছে, ভাইয়া সেদিন গ নাম্বারটা ভালো করে বললে ভালোই হতো। আমি কি আর জানি যে আমি খারাপ করে বলছি? হ্যাঁ, ভালোবাসা বললাম, এখন সবাই অ্যাংরি রিঅ্যাক্ট দিচ্ছে। কি মজার তোমরা। ঠিক আছে, প্যারা নিও না, এগুলো কোনো প্যারাই না, এটা কিচ্ছু না। ঠিক আছে, লিখবা না, একদম 2 দিন আগে লিখবা। বাই, ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।